দুর্ঘটনার ৯ ঘন্টা পেরিয়ে গেলেও টঙ্গীর তুরাগ নদ থেকে তোলা যায়নি ট্রাক। বিকল্প রুটে কমেনি যাত্রী চালকদের ভোগান্তি। এই ব্রিজটা মনে করেন নিচে কিছু নাই, এটা এমনিতে মানুষ গেলে এটা লাফালাফি করে। এই ব্রিজটা তো বন্ধই ছিল, এই ব্রিজটা চালু করা উচিত হয়। বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার প্রতিবাদে আজও শিক্ষাঙ্গনে বিক্ষোভ মিছিল। অপরাধের সর্বোচ্চ শাস্তি সহ ৫ দফা দাবি তুললেন সহপাঠীরা। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। হাইকোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের আরও ২ দফা জানাজা সম্পন্ন। সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। সাভার ও আশুলিয়ায় এক রাতে ৩টি গাড়িতে ডাকাতি হামলায় আহত বেশ কয়েকজন। এখনও শনাক্ত করা যায়নি দুর্বৃত্তদের। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা প্রতিবাদে চলছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্মেলন। কালা কানুন বাতিলের পাশাপাশি ঐক্য ধরে রাখার আহ্বান। সংস্কারের এই কাজটা খুব বড় কাজ হবে। রাজনৈতিক সরকার দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদী সংস্কারগুলো করবে। একটি গণতান্ত্রিক সমাজের বুনিয়াদ তথ্য অধিকার। সেই অধিকার শক্তিশালী করার পথে এগোবে দেশ, শক্তিশালী হবে গণমাধ্যম। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভাঙার ৯ ঘন্টা পরও তুরাগ নদ থেকে উদ্ধার হয়নি ট্রাক। এখনও দুর্ঘটনাস্থলে পৌঁছাননি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বা সংশ্লিষ্টরা। হাইওয়ে পুলিশ জানায় ভোরে ঘটেছে দুর্ঘটনা, তবে কেউ হতাহত হয়নি। ওই রুটের ট্রাক চালকদের কামারপাড়া, মুন্নু গেট এবং বাস প্রাইভেট কার চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। এতে ভোগান্তিতে পড়েছেন সবাই। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। ধারণ ক্ষমতার তুলনায় অত্যধিক ভারী ট্রাক ওঠায় ভেঙে পড়েছে বেইলি ব্রিজটি। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। ব্যাহত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। এই ব্রিজটা মনে করেন নিচে কিছু নাই, এটা এমনিতে মানুষ গেলে এটা লাফালাফি করে। এটা তো মনে করেন ঠিক নাই। তো আমি বাসে করে যাইতে চাই না, কারণ আপনার ভয় করে যে ওইটা কাঁপে ব্রিজটা। আর এই ব্রিজটা তো বন্ধই ছিল, এই ব্রিজটা চালু করা উচিত হয়। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, এখন পর্যন্ত তো দায়িত্বরত কেউ দুর্ঘটনাস্থলে পৌঁছাননি। ট্রাক উদ্ধারে কোনো সুরাহা কি এসেছে কিনা? আর বিকল্প রুটের চালক যাত্রীদের ভোগান্তি নিশ্চয়ই চরমে, জানাবেন বিস্তারিত। স্যার, আপনি ঠিকই বলছিলেন। বিকল্প যে রাস্তাগুলো দেখানো হয়েছে সেই রাস্তাগুলোতেও কিন্তু তীব্র যানজট তৈরি হয়ে গিয়েছে। সকালবেলার ঘটনা, প্রায় ৮ ঘন্টা শেষ হয়েছে, এখনও পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কেউই এই ট্রাকটিকে এখান থেকে সরানো, এবং এই ট্রাকটি কিন্তু ছিল একটি পাথরবাহী ট্রাক। এর কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি। আপনাকে আমি এই মুহূর্তে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে পাশের যে বৃষ্টি আছে, আপনি পাশের বৃষ্টি লক্ষ্য করলে এই বৃষ্টি কী করে ভাঙলো এবং ট্রাকটি কী করে পড়লো এর একটা ধারণা আপনি পেতে পারেন। পাশাপাশি দুটি ব্রিজ একই সময় তৈরি করা হয়েছিল। যখন বিআরটির উপরের যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারটি যখন করা হয় তখন অস্থায়ীভাবে এই দুটি ব্রিজ নির্মাণ করা হয় ইস্পাত কাঠামো দিয়ে। এবং এই দুটি ব্রিজের মাঝামাঝি এটি যে ধারণ ক্ষমতা, অর্থাৎ এটি যেই পরিমাণ লোড যায়, সেই লোড যে সে ধরে রাখবে, সে ধরে রাখার মতো কোনো ব্যবস্থাপনা কিন্তু এখানে ছিল না। এবং যে ব্রিজটি ভেঙে পড়েছে সেই ব্রিজটির যে অবকাঠামো, সেই অবকাঠামোটা দেখেই বোঝা যাচ্ছে যে এটি ঝুঁকিপূর্ণ ছিল বহু আগে থেকেই। প্রায় 1 থেকে 2 বছর আগে এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে, কিন্তু এত বড় দুর্ঘটনা এর আগে ঘটেনি। দুর্ঘটনা কয়েকটি ঘটার পর সেখান থেকে কিছুটা মেরামত করা হয়। মেরামতের পর এখানে একটি নির্দেশনা দিয়ে দেওয়া হয় 10 টনের উপরে কোনো যানবাহন যাতে এর বেশি লোড নিয়ে যাতে এই পথে চলাচল না করে।
কিন্তু যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে ঠিক এমন জায়গায় বোর্ড লাগানো আছে যেই জায়গা পর্যন্ত এসে গাড়ি নিয়ে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই, অথবা যারা এদিক দিয়ে চলাফেরা করেন অর্থাৎ 31টি জেলার প্রবেশ এবং বের হওয়ার যে রাস্তা, এর মধ্যে এই দুটি যে ব্রিজ আছে এই দুটি ব্রিজ দিয়ে ঢাকায় প্রবেশ ছিল এবং আমার হাতের বায়ের যে ব্রিজটি আছে সেটি দিয়ে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার রাস্তা, সেটিতেও কিন্তু মেরামত কাজ চলছে। আজকের এই দুর্ঘটনার পর স্থানীয়রা যারা আছেন তারা কিন্তু আমার বাদিকের যে ব্রিজটি আছে সেই ব্রিজটিতে যান চলাচল একেবারেই বন্ধ করে দেয়। আর পুলিশ যেটি করছে সেটি হচ্ছে, আপনি জানেন এই নদীর এই পাটটা হচ্ছে ঢাকার এবং ওই পাটটা আপনি যেটি দেখতে পাচ্ছেন সেই অংশটা হচ্ছে গাজীপুর অর্থাৎ টঙ্গীর মধ্যে পড়েছে। সেই হিসেবে এই ঢাকার অংশের যারা পুলিশ তারা গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে কামারপাড়া দিয়ে যাওয়ার জন্য, আর গাজীপুরের অংশের ট্রাফিক বিভাগ যারা আছে তারা সেই দিক থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। মাঝখানের যে চলাচলটা সেই চলাচলটা আপনি দেখবেন এই যে পাশের যে ব্রিজটি আছে অক্ষত যেটি এখনও পর্যন্ত আছে সেটিও কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সেটির মধ্যেও আমরা একটি নির্দেশনা দেখতে পাচ্ছি, সেটির মধ্যেও টানিয়ে দেওয়া আছে। কিন্তু এই দুইটি ব্রিজের যে অবস্থা অথবা এর কি সমস্যা ছিল, কেন পড়ে গেল, অথবা এখনও পর্যন্ত ট্রাকটিকে কেন উঠানো যাচ্ছে না, এই বিষয়ে যে আমরা জানতে চাইব এর জন্য আমরা যোগাযোগ করেছি। পুলিশের পক্ষ থেকে সড়ক ও জনপদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কোনো উত্তর মেলেনি। এইখান পর্যন্ত কেউ আসেননি, তারা কেউ ফোনও ধরছেন না। পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন যে নদীতে পড়ে গিয়েছে যেই জিনিসটি সেটি উঠানোর দায়িত্ব বিআইডব্লিউটিও এই দায় নিতে চাচ্ছেন না। 8-9 ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এর কিন্তু কোনো সুরাহা হয়নি। আশপাশের উৎসুক মানুষ এখনও দেখছেন এবং যে যা পারছেন সেভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সোহার সাফা জানাচ্ছিলেন এখনো সুরাহা হয়নি বলে ভোগান্তি বেড়েই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি তুলে ধরেছেন সহপাঠীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরেন তারা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসায় বিবাদী পক্ষকে ব্যয় বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সড়কে নিরাপত্তা নিশ্চিত এবং তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করে তারা। শুক্রবার ভোরের দিকে 300 ফিট এলাকায় তল্লাশির জন্য মোটরসাইকেল চেকপোস্টে থামায় পুলিশ। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার চাপা দেয় যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় মাসুদের। বাকি 2 আরোহীও বুয়েটের ছাত্র, তারা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আশা করছি রবিবার শুনানির মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে থাকবে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় এবং সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের আজও 2 দফা জানাজা সম্পন্ন হলো। মেয়ে দেশে ফিরলে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হবে দাফন। সকাল 11টার পর হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের কর্মস্থলে হওয়া জানাজায় যোগ দেন সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এতে অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবি পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান সহ আরও অনেকেই। জানাজার পর উপদেষ্টার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে উপস্থিত সবাই স্মৃতিচারণ করেন। যারা ওনাকে চিনত তারা অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। মহান করুণাম আল্লাহ তাআলার নিকট পরজগতের জন্য শান্তি পান, উনি যেন ব্যস্ত দেখা পান, সেটা আমরা আল্লাহ তাআলার প্রার্থনা করতে পারি। 23/12/2024 তারিখে তাকে সমাহিত করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে। ওনার এই দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন। বেলা 12টার পর সচিবালয়ে হয় ভূমি ও বেসামরিক বিমান এবং পর্যটন উপদেষ্টার তৃতীয় জানাজা। সেখানে উপস্থিত ছিলেন সচিবালয়ের কর্মকর্তারা, ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে শুক্রবার রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। এই শেষ বিদায়টাই আমাদের সকলের মনে থাকবে। আপনারা সকলে মিলে স্যারের জন্য দোয়া করব এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো
এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে এক রাতে চলন্ত 3 গাড়িতে ডাকাতি হয়েছে। হামলায় আহত বেশ কয়েকজন। এখনও সংশ্লিষ্টদের শনাক্ত করা যায়নি, মেলেনি কোনো সূত্র। পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনের যাত্রী বেশে ওঠে একদল ডাকাত। যাত্রীদের কুপিয়ে টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে নেয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে যায়। আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে একটি বরযাত্রীবাহী মিনি বাসেও হয়েছে ডাকাতি। ময়মনসিংহ থেকে সদরপুর আসার পথে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে একদল অস্ত্রধারী। মারধরের পর সর্বস্ব লুটে নেয় তারা। এছাড়া আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরে একই কায়দায় চলন্ত প্রাইভেট কারে হয়েছে ডাকাতি। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপুর কাছে যেতে চাই। নিপু, ডাকাতির ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? এখনো কি কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি কিনা জানাবেন সবশেষ তথ্য। সোহার, না, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা আটক করতে পারেনি পুলিশ। তারা বলছেন যে তাদের আটক বা গ্রেফতার করতে কিন্তু এরই মধ্যে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু পুলিশ নয়, অনেকেই আরো কয়েকটি সংস্থাই ছায়া তদন্তে নেমে পড়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পক্ষ থেকে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে একটি ঘটনা ছিনতাই হিসেবে বলছেন আর 2টি ঘটনা ডাকাতি বলছেন, এবং যে 3টি স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে এই 3টি স্থানেই কিন্তু প্রতিনিয়ত ছিনতাই এবং ডাকাতি হয়ে থাকে, এবং এর জন্য কিন্তু স্থানীয়রা বারবার প্রশাসনের কাছে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলার মিটিং এ তারা উত্থাপন করেন এবং ভুক্তভোগীরা কিন্তু প্রায়শই থানায় আসেন। তবে কার্যকর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত সুফল পায়নি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন তারা কার্যকর ব্যবস্থা নিয়েছেন, তবে ফসল কিন্তু এখনো সুফল কিন্তু পাচ্ছে না তারা। সবকিছু মিলিয়ে বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন তাদেরকে আটক করতে, এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। তাদেরকে আটক করলে গণমাধ্যমের সামনে আনবে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সোহার, নিপু, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে আপডেট জেনে নিব। সাভার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব ভুঁইয়াকে গ্রেফতারে রাতে অভিযান চালায় এসআই রবিউল সহ আরও কয়েকজন। বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করলে তার চিৎকারে পুলিশের ওপর হামলা চালায় স্বজনরা। এ সময় গুরুতর আহত হন এসআই রবিউল সহ 4 জন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আটক করা হয় 15 জনকে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ব্রডকাস্ট জার্নালিস্টদের অংশগ্রহণে চলছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJCর 5ম সম্প্রচার সম্মেলন। সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে চলছে এই সম্মেলন। প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান সহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সকালে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে হয় আনুষ্ঠানিক উদ্বোধন। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের শহীদদের জন্য শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। সম্মেলনে সাংবাদিক শফিক রেহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কোন উদ্দেশ্য নিয়ে পত্রিকা বা টেলিভিশন বাজারে আসছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য নাই, সাংবাদিকরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করে। ডিজিটাল নিরাপত্তা আইনটি আনুষ্ঠানিকভাবে বাতিলের দাবি জানান তিনি। বৈষম্যের বিরুদ্ধে আমরা এই আয়োজনের মাধ্যমে জানবো যে বিগত বছর মুগ্ধার ফিরবে না, সিদ্ধ আছে, তার বড় ভাই দীপ্ত আছে। এই দীপ্ত যে ঘোষণা আছে দিয়েছে ইকোনমিক্স, তার জন্য আমি সত্যি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে গর্বিত বোধ করি। সংস্কারের এই কাজটা খুব বড় কাজ হবে। অন্তর্বর্তী সরকার আশু করণীয় হিসাবে কিছু করুক, আর রাজনৈতিক সরকার দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদী সংস্কারগুলো করুক, সেটা আমরা প্রত্যাশা করব। একটি গণতান্ত্রিক সমাজের বুনিয়াদ তথ্য অধিকার। সেই অধিকার শক্তিশালী করার পথে এগোবে দেশ,
শক্তিশালী হবে গণমাধ্যম, এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই সম্মেলনে। গণমাধ্যম কর্মীরা না থাকলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হতো না, এমনটা বললেন আন্দোলনে নিহতদের স্বজনরা। সম্প্রচার সম্মেলন 2024-এ শহীদ পরিবারদের সদস্যরা বলেন, সাংবাদিকদের উপর যেন আর কোনো অত্যাচার না হয় তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। এছাড়া খুনিদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবিও জানান নিহতের স্বজনরা। আমার সবার কাছে আহ্বান থাকবে, সবাই যে যার যার জায়গা থেকে সংস্কার কাজে এগিয়ে আসুন। এবং আমরা জানি, নিজে যদি সংস্কার না হতে পারি, নিজেকে যদি সংস্কার না করতে পারি, দেশের সংস্কার কাজও আমি আমার অবদান রাখতে পারবো না। ওরে যে এইভাবে মারছে, ওরা হত্যা আমি বিচার চাই। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ব্রডকাস্ট জার্নালিস্টদের অংশগ্রহণে চলছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বির কাছে যেতে চাই। রাব্বি, এই মুহূর্তে সম্মেলনস্থলে কি চলছে? উপস্থিত গণমাধ্যম কর্মী এবং বিশিষ্টজনরা কি বলছেন এই আয়োজনে, জানাবেন। সোহার, আসলে বছরের এই দিনটি অনেক আকাঙ্ক্ষিত দিন। আমরা যারা টেলিভিশনে কাজ করি, সে যেই সেক্টরেই কাজ করি না কেন, রিপোর্টার, প্রডিউসার, নিউজ এডিটর, ভিডিও জার্নালিস্ট, সব সেক্টরের মানুষের জন্য, কর্মীদের জন্য আজকে একটি আনন্দের দিন। আজকে আমরা আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলোর কথা বলতে পারি এবং সেই দাবি দেওয়াগুলোর পক্ষে জোরালো আওয়াজ তুলতে পারি। আছি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউটেই আজকে গণমাধ্যম কর্মীদের মিলন মেলা। আমরা বলে থাকি যে সম্প্রচার সম্মেলন ৫মবারের মতো সকাল থেকেই শুরু হয়েছে। মূলত নীতি, সুরক্ষা ও স্বাধীনতা এই প্রতিপাদ্যে এই ৫মবারের মতো এই আয়োজন। সম্মেলনের যে মূল পর্ব সেটি কিন্তু শেষ হয়েছে। এখন সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনামূলক কার্যক্রম চলছে। আর একটু আপনি বলেছেন যে আসলে যারা আজকে এসেছেন এই সম্মেলনে, তারা কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন। সেই সঙ্গে গণমাধ্যমের যে গত 15 বছরে যে বিতর্কিত ভূমিকা, সেই ভূমিকা গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করেছে, সাংবাদিকতাকে ঝুঁকিতে ফেলেছে এবং সেই সাথে পেশার সাংবাদিকরা কিভাবে সুরক্ষা পাবেন এবং সরকার যেন আর সাংবাদিকদের ব্যবহার করতে না পারে বা সাংবাদিকতাকে তাদের স্বার্থে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে যারা বক্তব্য দিয়েছেন তারা সেই কথাগুলি বলেছেন। সম্প্রচার সম্মেলন চলছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। আর কিছুক্ষণের মধ্যে এই সম্মেলনের আনুষ্ঠানিক যে পর্বটি সেটি শেষ হবে এবং আজকে মূলত যে বিষয়টি বক্তব্যে উঠে এসেছে যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো দলীয় সরকারের লেজুর ভিত্তি করা যাবে না। নিজেদের যেই সুরক্ষার যে দাবি, সেই দাবি নিজেদেরকেই পূরণ করতে হবে। সোহার। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মের চ্যারিটি কনসার্ট। যেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, যাচ্ছি তার কাছে। ঐশী, কনসার্ট আয়োজনের পরিবেশ কেমন দেখছেন? শ্রোতা দর্শকরা কি আসতে শুরু করেছেন? কেমন চলছে পারফরমেন্স, কেমন চলছে সবকিছু? সোহার, এখনো পর্যন্ত কনসার্টের গেট খোলা হয়নি। 2টার পর খোলা হবে বলে আমাদেরকে জানানো হয়েছিল। তবে ঠিক সুনির্দিষ্টভাবে কোন সময় খোলা হবে সময়টা আমাদেরকে এখনো জানানো হয়নি। তবে এরই মধ্যে টিকিটধারীরা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, অনেকেই আছেন যারা মোটামুটি 12টা থেকে এখানে অবস্থান করছেন। প্রচুর নিরাপত্তা কর্মী আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী মোতায়েন হয়েছে, সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্যরা রয়েছেন এবং একটি নিরাপত্তার চাদরে পুরো আর্মি স্টেডিয়ামের পুরো অঞ্চলটি ঘিরে ফেলা হয়েছে। এবং আপনি যেমনটি জানেন সোহার, যে এই কনসার্টের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে পাকিস্তানের প্রখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান। তিনি এরই মধ্যে গতকাল রাত 12টা নাগাদ বাংলাদেশে ল্যান্ড করেছেন, বাংলাদেশে পৌঁছেছেন। তিনি আজ এখানে পারফর্ম করবেন। এছাড়াও কিন্তু আর্টসেলের পারফরমেন্স আমরা দেখতে পাবো এখানে। সেই সঙ্গে থাকছে আফটার ম্যাথ এবং সিলসিলার মতো ব্যান্ডগুলোর পরিবেশনা। এবং একই সঙ্গে কিন্তু
আরও কয়েকজন সঙ্গীত শিল্পী আছেন। এছাড়াও কিন্তু এখানে আরও অনুষ্ঠিত হবে মঞ্চ নাটক, সেই সঙ্গে কিন্তু এখানে জুলাই শহীদদের যে গ্রাফিতি, সেই গ্রাফিতিগুলো কিন্তু প্রদর্শন চলবে মঞ্চ নাটকের পাশাপাশি। ফলে একটি জমজমাট আয়োজন এখানে হতে চলেছে। যেমনটি দর্শকরা অর্থাৎ আগত যে টিকিটধারীরা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে যেই থিম নিয়ে এই পুরো আয়োজনটি, সেটি কিন্তু একটি মহান উদ্দেশ্যে, এবং তারা বলছেন যে তাদের যেই টিকিটের মূল্য তারা পরিশোধ করেছেন এই কনসার্টে অংশগ্রহণ করবার জন্য, সেই পুরো টাকাটি আসলে তাদের বলতে চাচ্ছেন তারা যে এই পুরো তারা মূল বিষয়টি হচ্ছে তারা বলছেন যে তাদের পুরো টাকাটি আসলে খুব ভালো একটি দেশের কাজে লাগবে বলে তারা গর্ববোধ করছেন, এবং সেই সঙ্গে আশা করছেন খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে পুরো আয়োজনটি সম্পন্ন হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু বাঙালি সংস্কৃতির বিকাশ না, বরং বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সাথে আলোচনা করবে মন্ত্রণালয়, এমনটা জানিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে বাংলা একাডেমিতে তরুণের নীতি সম্মেলনে তিনি এসব জানান। বলেন, জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি। নতুন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি হতে না পারে সেই প্রচেষ্টা থাকবে। ঐক্যের দেয়ালে যেন ফাটল ধরাতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে সরকার। উপদেষ্টা জানান, 100 বছর পরও যেন মানুষের স্মরণে জুলাই অভ্যুত্থান থাকে তেমন কাজ হাতে নেওয়া হয়েছে। 1 লক্ষ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ। আলোচনা করে বলেন, গেল 15 বছরে বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। প্রবৃদ্ধির গল্পকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরামর্শ দেন তারা। দুর্বল অদক্ষ শিক্ষা খাত ঘুরে দাঁড়ানোর সময় এখনই, মন্তব্য করেন তারা। এই যে বাঙালি সংস্কৃতির বিকাশ এবং উন্নয়ন, এটা আমরা নিশ্চিতভাবে রাখতে চাই না। যদি আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করব, এইটা হবে বহু ভাষা, বহু সংস্কৃতির, বহু ধর্মের সবার সংস্কৃতির বিকাশ এবং উন্নয়ন। শুধু একটা ফিল্টারের মধ্যে ফেলে দিলেই আমরা তখন আবার সেই বিচ্ছিন্নতার মধ্যে গিয়ে পড়ব। এই পরিবর্তনটা আমি আশা করি আমরা থাকতে থাকতে করতে পারব। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত হচ্ছে। পৌষের অগ্রভাগে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছন্ন দিন ও রাতের বেশিরভাগ সময়। কমছে তাপমাত্রার পারদ, বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। এরই মধ্যে নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায়। দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। আবহাওয়া অফিসের তথ্য মতে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপট ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে জমে উঠেছে শীত পোশাকের বাজার। তবে এবছর কাপড়ের যোগান কম, তাই দামও বাড়তির দিকে। দোকানিদের দাবি তারাও কিনছেন বেশি দামে। এদিকে শীতের মাত্রা বিবেচনায় এবছর উলের গরম পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। ডিসেম্বর শেষ হতে মাত্র কয়েকটা দিন বাকি। ধীরে ধীরে জেঁকে বসছে শীত, তাই শরীর উষ্ণ রাখতে হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে জমে উঠছে শীতের কেনাকাটা। বেলা গড়াতেই রাজধানীর নিউ মার্কেটে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের রং, ফেব্রিক আর ডিজাইনের জ্যাকেট, সোয়েটার, হুডি বেছে নিচ্ছেন ক্রেতারা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, গতবারের চেয়ে এবছর কিছুটা বেশি হতে পারে শীতের দাপট। তাই বেশিরভাগ ক্রেতারই ভরসা উলের পোশাক। তবে পোশাকের রং আর ধরন বাছাইয়ে অনেকেরই আছে নিজস্ব পছন্দ। শাল দেখতে আসছি, একটু লং টাইপের সোয়েটার যেগুলো সেগুলাই দেখবো। উলের কাপড় বেশি পছন্দ, আর কালারের মধ্যে একটু উজ্জ্বল কালার বেশি পছন্দ। ঢাকা যেহেতু শীত কম, সেক্ষেত্রে ডেনিমটা প্রিফার করি বেশি। উইন্টারটা তো বেশি মনে হয় উলটাই বেশি ভালো হবে সবার জন্য। মাথার টুপিওয়ালা ছেলেদের, বাচ্চাদের ওটা বেশি পছন্দ।
এবছর গরম পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। বিক্রেতারা বলছেন এবছর যোগান কম, তাই দামও কিছুটা বাড়তির দিকে। যেই শার্ট আমরা কিনছি ধরুন না 200 টাকা, ওই শার্ট কিন্তু এখন 250 টাকা, তাহলে ওই শার্টটা আমাদের বেচা করতে হবে 400 টাকা বেচতে হবে। দোকান ভাড়া আছে, স্টাফ আছে, খরচ আছে, সব মিলিয়ে কিন্তু আমরা এই বছর খুবই খারাপ আছি। যেই পরিমাণ কাপড়ের চাহিদা আছে ওই পরিমাণ কাপড় মার্কেটে নেই, কিন্তু দাম ঠিক আছে, দাম বেশি না। যেগুলো স্পোর্টের মাল ওগুলোর একটু দাম বেশি, আর নর্মালটার দাম কমে আছে। এদিকে সন্ধ্যা হতেই জমে ওঠে রাজধানীর ফার্মগেটের শীত বস্ত্রের বাজার। এখানেও শীত পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের আছে ভিন্ন মত। গত বছরে যেটা কিনছি 80 টাকায়, সেগুলো এখন 120 টাকা চলতেছে। সবকিছু দাম যেহেতু একটু বেশি মনে হচ্ছে, তো আর কি মানে দামাদামি করে কিনতে হচ্ছে। গত বছর পাইকারি যে রেটটা ছিল তার থেকে মিনিমাম প্রতি পিচে 20 টাকা 30 টাকা করে বেশি এবছর। ইভেন মালও পাওয়া যাচ্ছে না, কোনো কালেকশনই নাই। রেট বেশিতে আনতে হয়, রেট বেশিতে আমাদের বিক্রি করতে হয়, কিন্তু কাস্টমার আমাদেরকে বলে যে দাম বেশি কেন, কিছু করার নেই। বাংলাদেশে শীত আসে অনেকটা উৎসবের আমেজ নিয়ে। নতুন চালের পিঠা, খেজুর রস ছাড়াও শীতে বাহারি পোশাক কেনাকাটাও এই উৎসবেরই অংশ। তাই শীত পোশাকের দাম স্বাদ আর সাধ্যের মধ্যেই যেন থাকে সেই প্রত্যাশা সাধারণ মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাদা মাছি নামে এক ধরনের পোকার উৎপাতে 3 বছর ধরে ডাবের ফলন আসছে না নারকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিনের 8000 নারকেল গাছে। এতে কপালে ভাঁজ পড়েছে স্থানীয় কৃষকদের, বন্ধ হয়ে গেছে আয়ের অন্যতম পথ। গত 1 বছরেই মারা গেছে 3 শতাধিক গাছ। পোকার উপদ্রব তো আছেই, অপরিকল্পিত স্থাপনা ও লবণাক্ততা বৃদ্ধি এবং পরিচর্যার অভাবেই এমন সংকট বলে মত বিশেষজ্ঞদের। সেন্ট মার্টিন থেকে ফিরে আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জেহাদ ইসলাম। একদিকে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, তার পাড় ধরে সারি সারি নারকেল গাছ। মাত্র 1997 একরের দ্বীপটির চারপাশে ঘিরে রাখা সারি সারি নারিকেল গাছ নিয়ে পর্যটকদের আগ্রহও কম নয়, কারণ এখানকার ডাব আকারে বেশ বড়, পানিও অত্যন্ত মিষ্টি। তাই তো ছোট্ট এই দ্বীপটির আরেক নাম নারিকেল জিঞ্জিরা। তবে গেল 3 বছর ধরে সেই ডাবের স্বাদ নিতে পারেননি পর্যটকরা, কারণ হোয়াইট ফ্লাই নামে এক ধরনের মাছির আক্রমণে এ সময়ে কোনো গাছেই আসেনি ডাবের ফলন। মনে করো 25 টাকা, তোমার 1 টাকা থেকে 50টা 30টা এরকম আনতো। এখন 3 বছর হয়ে গেছে, ওখানটা একটা গাছের থেকে একটা নামে, 2টাই নামে, 3টাই নামে এরকম। ওইটা হালাই বেরাম হয়েছে, একটা হালাই বেরাম হয়ে ওই গাছের মানে মাথাতে দিকে মানে উঁচু হয়ে গেছে, গাছের মাঝে মানে ব্যারাম হয়ে গেছে। সেন্ট মার্টিনের প্রতিটি ঘরেই আছে ছোট ছোট নারিকেলের বাগান। এই মাছের উৎপাতে কতটা বিপদে দ্বীপের বাসিন্দারা তার উদাহরণ দক্ষিণ কোনাপাড়ার এই কৃষক। 3 দফায় দেয়া ফলনে 1.5 শতাধিক গাছ থেকে বছরে এই কৃষকের আয় হতো 1.5 থেকে 2 লাখ টাকা, কিন্তু গেল 3 বছরে পাননি কানাকড়িও। আগে অনেকে সংসার চালাইতে না বিক্রি করি, এখন চালাতে পারিব কিন্তু গাছের না চলা দিলে। স্থানীয়রা বলছেন ফলন আসার আগে নারকেলের পাতার নিচে বসে রস চুষে খায় এই মাছি, এরপর ধীরে ধীরে মরে যায় ডালপাতা। ঐতিহ্যগতভাবে এই দ্বীপটিতে ছিল প্রায় শতাধিক প্রজাতির গাছ। এখন কেওড়া এবং এসব নারিকেল গাছ ছাড়া সবই বিপন্ন। নতুন করে এই নারিকেল গাছেও দেখা দিয়েছে সাদা মাছির প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন মানব সৃষ্ট অত্যাচার বন্ধ করা না হলে দ্বীপের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কৃষি অধিদপ্তর এখানে একটু দেখতে পারেন যে এটা কেন হচ্ছে এবং এখানে কৃষকদের কোনো পরিচর্যার সমস্যাগুলো আছে কিনা, সেগুলোকে হয়তো সহজেই কোনো ইন্টারভেনশন করলে সহজেই হয়তো এটা অ্যাড্রেস করা যাবে। লবণাক্ততা একটা কারণ হতে পারে, বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হতে পারে এবং জলবায়ু পরিবর্তনের কারণে পোকামাকড় বেড়ে যাবে, এটা একটা প্রতিষ্ঠিত তথ্য। স্থানীয়দের হিসাবে এক যুগ আগেও দ্বীপটিতে ছিল 10 থেকে 12,000 নারকেল গাছ, কিন্তু এখন অবশিষ্ট রয়েছে মাত্র 7 থেকে 8,000। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। নাটোরের কাশিমপুরে এক ব্যক্তির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে
বড় হরিশপুর এলাকায় কাশিমপুরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা জেলার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসের হাত পা বেঁধে হত্যা করে। পরে শ্মশানের ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় 4 মণ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে, জানায় পুলিশ। মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। তো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, ময়নাতদন্ত তদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি।